হ্যাঁ, আলোক রশ্মি শূন্য মাধ্যম হতে যখন অন্য কোনো মাধ্যমে গমন করে তখন একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক বলা হয় না। তাহলে আমরা লেখার দরকার আছে। তাহলে আলো এখান থেকে কোথা থেকে বোঝা যায়? আলো যখন শূন্য মাধ্যম হতে অন্য কোনো মাধ্যমে যায়, কিন্তু বাকিগুলো তো সেম। আলো যখন শূন্য মাধ্যম হতে অন্য কোনো মাধ্যমে যায় তখন এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এটাকে আমরা বলি পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক লেখার সময় আমরা এভাবে লিখতে পারি 0μ1, এবার লেখা যায়, ঠিক না? আমাদের সময় লিখতে পারি কি μ1/μ0, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি, এরপরে হচ্ছে সংকট কোণ, না? সংকট কোণ আপনারা চিনেন? 19 পড়া সংকট কোণ কি? আর যখন কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যায়, ঘন থেকে হালকা নাকি হালকা থেকে ঘনতে, এই যে বেঁকে যায়, ঠিক না? তাহলে একটা নির্দিষ্ট মানের জন্য আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ কি হবে? প্রতিফলন কোণ হবে না, অলওয়েজ প্রতিসরণ কোণ কি হবে? সর্বাধিক, ম্যাক্সিমাম 90 হবে। তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান কি হয়? সর্বাধিক হয়। আপতন কোণের সেই মানকে বলা হয় কি? এই প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়, কেমন? মানে মাধ্যমের বিভেদ বরাবর চলে যাবে, সর্বাধিক হয় তাকে। তাহলে তাকে মানে কাকে? আপতন কোণের সেই মানকে। সংকট কোণ বলে। সংকট কোণকে আমরা ছোটবেলা থেকেই মোটামুটি থিটা সি দ্বারা প্রকাশ করি, কেমন? ক্রিটিক্যাল, ইংলিশ হচ্ছে কি ক্রিটিক্যাল। তাহলে আমরা আসলে সংকট কোণ কাকে বোঝাচ্ছি? এই যে মানটাকে, থিটা সি। তাহলে আমরা পাই μv সমান সাইন আই এর জায়গায় লিখবো থিটা সি বাই সাইন আর। সাইন এটা থিটা সি লিখলে আমি আর কি লিখবো তখন? 90 লিখে দেবো। সাইন 90 মান 0 না 1? 1 এক্স্যাক্টলি। তাহলে আমি এভাবে লিখতে পারি থিটা সি সমান সাইন ইনভার্স অফ এ মিউ বি, এরকম একটা সূত্র পাওয়া যায়। ওটা আবার তুমি এখানে লিখো মিউ বি বাই মিউ, দেখা যাবে। আমি আর আগাচ্ছি না এখানে, ঠিক আছে। এরপরে আসি, এরপরের প্রকৃতির একটা অন্যতম চমৎকার ফেনোমেনন আমরা জানি, তার নাম কি? হে থিটা সি। যখনই এটা আমি থিটা সি বলবো এটা যাবে ঠিকই বরাবর, ঠিক না? কিন্তু এখন তাসিম বলে আর একটু বাড়ায় দেখি না, আপনার কোনো আর একটু বাড়ালে কি তার বাড়ার সুযোগ আছে? বাড়বে, বাড়ার পরে দিকে যাবে আর কি, এখান থেকে আরো বড় হবে। তো বড় হলে কি তার প্রতিসরণ থাকে? প্রতিফলনের নিয়ম অনুযায়ী কি হয়ে গেল? প্রথম মাধ্যমেই কি হয়ে গেল? প্রতিফলিত হয়ে গেল। এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্রাকশন। তাহলে সংজ্ঞা কি লিখবা? লিখো, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গমন করে, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে গমন করে তখন আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হলে
এটি আর প্রতিসরিত না হয়ে প্রথম মাধ্যমে প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। খুব ভালো করে লিখতে হয় সময়গুলো মার্কস পাওয়ার জন্য, ঠিক না? তাহলে শর্ত কি কি এখানে প্রতিফলনের আমরা দেখতে পাচ্ছি? এক নম্বর কি? তাহলে ঘন থেকে আলোক রশ্মি, রশ্মি না, আমরা এখন থেকে কি বলবো? রশ্মি বলবো। এখন ঘন থেকে হালকাতে যাবে 2, আপাতন না আপতন, আপতন করে মান 3 সে কি হবে? বড় হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি দুটো যদি শর্ত ফিল আপ করে আমরা বলি এটা টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা ফেনোমেনা আপনারা দেখে আসছেন, সেই ফেনোমেনাটা জানেন আপনারা? অপটিক্যাল ফাইবার। আরেকটা কি? অপটিক্যাল ফাইবার তো আমরা বানাইছি, জানা ইন ওয়ান সেন্স আর কি। মরিচিকা, মিরেস, কিভাবে মিরাজ প্রডিউস হয়? মরুভূমিতে একজন পথচারী মনে করে তার সামনে পানি আছে, মনে হয় ওই যে ওইটা হলো পানির কি ফোয়ারা, কাছে যায় দেখে যে কি আসলে কোনো পানি নাই। তাহলে এই ঘটনাটা কেমন তৈরি হয় না বলতে পারবেন? আমার মরুভূমি এখানে দাঁড়ান, এখানে মরুভূমি, এক পথিক এখানে দৌড়াচ্ছে পানির জন্য, সামনে এখানে কি আছে? গাছ আছে, গাছ থাকতে পারে, গাছ না থাকলে অন্য কিছু আছে, বা মরুভূমিতে বালির স্তূপ আছে। তাহলে এখানে কেন তার কাছে মিরাজ তৈরি হয়? আমরা জানি মরুভূমি প্রচন্ড উত্তপ্ত থাকে, ঠিক না? তাহলে বালি সংলগ্ন বাতাসগুলো কি হবে? বেশি গরম হবে। আমরা জানি গরম বাতাস হালকা না ভারী? হালকা। তাহলে বালি সংলগ্ন বাতাসের চেয়ে যত উপরে উঠবো তত কি হবে? ঘনত্ব বাড়তে থাকে। তাহলে ধরলাম এখানে এনিওয়ে, তাহলে দুটো মিডিয়া তৈরি হয়ে গেল, একটা ঘন একটা হালকা, নিচেরটা হালকা, উপরটা কি? ঘন মাধ্যম, ঠিক আছে? এখন এই পাবলিকের কাছে এই যে এখানে বালি বুলি যা আছে তার থেকে কি এখান থেকে আলোক রশ্মি আসতেছে, আইসে এখানে পড়লো, তাহলে হালকা থেকে খুশি যাবে, ঘন যাবে না? তো ঘনে গেলে আমরা জানি কি হবে? আলোক রশ্মি কি হবে? এদিকে বেঁকে যাবে। তো এদিকে বেঁকে যাইতে যাতে যদি এই কোণটা আরেকটু বড় হয়, একদম অবিলম্ব বরাবর চলে আসবে, মানে বিপরীত বরাবর। যদি আরেকটু বড় হয় তাহলে এটা দ্বিতীয় মাধ্যমে না গিয়ে প্রথম মাধ্যমে কি হয়ে যাবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে এখানে তার কাছে মনে হবে এটা পিছন দিকে বাড়াই, কি মনে হবে? কি গাছটার একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে পরে, নিশ্চয়ই পানি আছে, না হলে কি এখানে এই ঘটনা করতেছে কেন? তার কাছে মনে হয়, যেমন ধরো তোমরা যদি পুকুরের পাড়ে দাঁড়াও, এখানে দাঁড়াইলে ওই পাড়ে যে গাছগুলো আছে সেগুলো পানির মধ্যে দেখা যায় না? কেন দেখা যায়? তোমার এরকম যদি দেখা যায় তাহলে মনে করবো যে এখানে নিশ্চয়ই কি আছে? দৌড় দিয়ে এই জায়গায় আসলো, সে কি পানির ফোয়ারা কই, লোকটা এখানে আসলো। কিন্তু আবার সেই ঘটনা আরো দূরে মনে হয়, আরো যেতে থাকে, এভাবে যাইতেই থাকে সারা জীবন সে, কিন্তু পানি দেখা সে পাইতে পারে না। তাহলে নাই, অথচ আছে বলে মনে হয়। এটার নাম কি? মরিচিকা। এটা এখানে ফর্ম হয়ে যাবে। সেম ঘটনা ঘটে কোথায়? অপটিক্যাল ফাইবারে। তোমরা জানো, এটা আমি জাস্ট বুঝালাম, এটা আসলে 2 নম্বরের জন্য আসবে সর্বোচ্চ, বুঝে সুন্দর করে লিখতে হবে। অপটিক্যাল ফাইবারে কি ঘটনা ঘটে? মানুষ কি কাবিল দেখছো, অপটিক্যাল ফাইবার বানাইছে কেমনে? অপটিক্যাল ফাইবারের এই প্রথম দিকেরটা হবে হালকা, এবং যত বাইরের দিকে যাবে তত ঘন হবে। হালকা থেকে ঘনত্ব যাচ্ছে, বা এটা তো হালকা, ভিতরেরটা এটা ঘন। তাহলে আমরা জানি হালকা থেকে ঘনতে গেলে কি হবে?
এই যে ধরলাম আলোক রশ্মি এভাবে আপতিত হইলো, তাহলে এটা কি হবে ঘনাতে গেলে? না, এখানে না, এখানে না, বাইরেরটা হালকা বলছি, ভিতরেরটা হালকা, বাইরের দিকে যত যাবে তত কি হবে? ঘন হবে। সাপোজ ধর এখানে আলোক রশ্মি, এইখানে আমি একটু বিভেদ তল বিবেচনা করলাম, এখানে যদি বিভেদ তল বিবেচনা করি তাহলে এখানেও সেম ঘটনা আরো ঘটবে। এই যে ঘনতে পড়লো, ঘন থেকে যখন হালকাতে যাচ্ছে বড় হবে, এটা সংকট কোণের চেয়ে একটু বড় কোণে যদি পড়ে তাহলে কি হবে? এটা আর বাইরে না গিয়ে প্রথম মাধ্যমে রিফ্লেকশন হবে, এভাবে এখানে ঘটবে, এখানে ঘটবে, এখানে ঘটবে। তাহলে দেখো আমেরিকার থেকে একটা অপটিক্যাল ফাইবার সমুদ্রের তলদেশ দিয়ে বাংলাদেশে আসছে, কক্সবাজারের জিলংজা হয়ে আমাদের এখানে পৌঁছেছে। আমরা কক্সবাজার জিলংজা গেলে দেখবো বিশাল চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরাও, মানে একটা কি আছে টাওয়ার আছে, এটা হলো অপটিক্যাল ফাইবার জোন। এটাকে আমরা বলি সি মি উই 4, সি মি উই 4। এখন আমরা 5ও যুক্ত হয়েছি, দুইটা কিনছি আমরা ওটা। তাহলে এখান থেকে দেখো ধরলাম এখান থেকে আমেরিকা যদি যাই, সেই অপটিক্যাল ফাইবারের দৈর্ঘ্য হবে 15,000 কিলোমিটার সর্বোচ্চ। কিন্তু এই আলো তোমরা জানো 1 সেকেন্ডে কয় কিলোমিটার যায়? 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে। তাহলে 15 কিলোমিটার রাস্তা কত লাগবে? তা 30 লক্ষকে 15 দিয়ে ভাগ করো, এই 3 লক্ষকে 0.001 এরকম সেকেন্ড লাগবে। তাহলে আমরা বুঝতেই পারবো না, মানে আলোর ভেলোসিটি এত বেশি, কিন্তু ইলেকট্রনের ভেলোসিটি তো আলোর ভেলোসিটি সমান না। তখন এক্ষেত্রে কি হয়? সময় লাগে। একবার সুইচ দেওয়ার পর সময় লাগছে, মিনিটে আমরা ধরে ফেলতে পারি সময়টা, কারণ আমরা সময় কোনটা করতে পারবো? যে সময়টা 0.1 সেকেন্ডের চেয়ে কি হবে? বেশি হবে, এটা আমরা ধরে ফেলতে পারবো। তাহলে এই সময়টা লাগে নিশ্চয়ই। কিন্তু 0.1 সেকেন্ডের ভিতরে যদি কি হয়, মানে ঘটে যায় ঘটনা, তাহলে আমি বুঝতে পারবো না। সাপোজ ধরো আমার দর্শনাবধি স্থায়িত্বকাল কোনো কারণে হয়ে গেছে কত? সাপোজ ধরো 15 মিনিট হয়ে গেছে, আমার সে মাঝখানে কি করলো? চলে গেল 14 মিনিটের ভিতরে আবার চলে আসছে, তাহলে সে ছিল না, যেটা আমি বুঝতে পারবো না। মনে রেখো, আমি লেকচার দিতেই থাকবো, কেউ নাই এখানে, 15 মিনিট পরে বুঝবো এখানে কেউ নাই। ঠিক আছে, এই ব্যাপারটা আর একটু বই থেকে দেখে নিবা। হালকা ঘন নাকি উপরের দিকে ঘন থাকে, নিচে হালকা থাকে, মানে এইখানেই ব্যাপারটা ঘুরে যাবে আর কি। তাহলে আইডিয়া তো ক্লিয়ার নাকি? আচ্ছা, এই জিনিসটা বুঝার পরে আমরা যাব হচ্ছে, আমরা এখন বলি কোনো আলোকীয় পথ কাকে বলে। আলোকীয় পথ জিনিসটা একটু বুঝে নিই, কেমন? জানো এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আসে তোমাদের আগে ছিল না। কোনো মাধ্যমে, হ্যাঁ, ওই সময়ে শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে সমতুল্য আলোকীয় পথ। সোজা কথা, কেমন? আলোক রশ্মি কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করবে, শূন্য মাধ্যমে ওই একই সময়ে যে দূরত্ব অতিক্রম করবে, ওই দূরত্বকে বলা হয় আলোকীয় পথ। তাহলে আলোকীয় পথটা বেসিক্যালি কোন মাধ্যমের? শূন্য মাধ্যমে। তাহলে আমরা যদি লিখি কি হবে? আলোক রশ্মি, সংজ্ঞাটা ভালো করে শিখতে হবে, নাহলে ভুলে যাবা। কোনো মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে, একটি নির্দিষ্ট সময়ে, হ্যাঁ, একটি নির্দিষ্ট সময়ে সেই একই সময়ে শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে সমতুল্য আলোকীয় পথ বলে। অন্য কোনো মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করুক না কেন,
দেখো অন্য কোনো মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করুক না কেন, শূন্য মাধ্যমে যে পথ যায় সেটা অলওয়েজ ফিক্সড। দেখলাম বাতাসে একটা যাচ্ছে, পানিতে একটা যাচ্ছে, আলোক প্রকৃতি নির্দিষ্ট সময়ে, কিন্তু আমরা জানি শূন্য মাধ্যম অলওয়েজ একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটাকে আমি ধ্রুবক বলতে পারি না? এটা আমার মাথায় রাখা খুব জরুরি, এটা যে ধ্রুবক। কারণ তাহলে আমার কেন কেন মাথায় রাখা জরুরি? কারণ ধ্রুবককে ইন্ট্রোডিউস করলে, করার পর ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে কী হয়। ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 0 আসে। এই জন্য আমাদের এটা মনে রাখতে হবে। 0 এত মনোযোগ কোথায় আল্লাহ জানে। ধরা যাক মিউ প্রতিসরণ অঙ্কের একটা মাধ্যমে আলোকরশ্মি টি সময়ে এল দূরত্ব অতিক্রম করে। তাহলে আলোর বেগ যদি আমরা সি ধরি, ওই মাধ্যমে আলোর বেগ যদি কি হয়? সি হয়, তাহলে আমি টি সমান কি লিখতে পারি? সি বাই এল, নাকি এল বাই সি? এল বাই সি। ওকে, শূন্য মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব আলোর বেগ সি নট এবং অতিক্রান্ত দূরত্ব এল নট হলে আমরা কি লিখতে পারি? মিউ সমান সি নট বাই সি লিখতে পারি, সি এ বাই সিবি। সি এ হচ্ছে শূন্য মাধ্যমে C0 আর অন্য মাধ্যমে সি ধরলাম। তাহলে সেই সি এর মানটা আমি এখান থেকে বের করি তো কি দাঁড়ায়? সি নট বাই সরি, আচ্ছা এটা তো জানি, এবং দিয়ে আবার লিখি, এবং টি সমান আবার সেই এল নট বাই সি নট না, শূন্য মাধ্যমে যে সময়টা লাগে সেটা, শূন্য মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব বাই সময়টা একই বলছি আমি, সেই জন্য আর টি নট লিখি নেই, সি নট। তাহলে এখানে যদি আমি এখন এল এর মানটা বসাই, টি এর মান বসানো যাবে না? আচ্ছা বসাই, এল বাই সি, এল নট বাই সি, সি নট। একবার সিটা ওইদিকে নিয়ে এসে একটা নিচে নিয়ে আসলে মিউ বসানো যাবে। সি নট বাই সি, সি নট বাই সি সমান এল নট বাই এল, আর এটা সমান মিউ। আচ্ছা, তাহলে এল নট সমান লিখতে পারি এল ইন্টু মিউ, মানে আলোকীয় পথ সমান, লিখেন অতিক্রান্ত দূরত্ব ইন্টু প্রতিসরণ অঙ্ক। এটা একটা সমীকরণ মনে রাখতে হবে। ওকে, এই জিনিসটা বুঝার পরে আমরা এরপরে চলে যাব ফার্মাটের নীতি। দেখি বলো জারিন, বলো ফার্মাটের নীতিটা কি জিনিস? রশ্মি এক মাধ্যমে এবং অন্য মাধ্যমে যাওয়ার সময় প্রতিফলিত বা প্রতিসরিত হলে সবসময় ক্ষুদ্রতম পথ পথ কিভাবে অনুসরণ করে? হ্যাঁ, গুড।
এটাকে আরেকটা কথা বলে, ক্ষুদ্রতম পথ না বলে আরেকটা কথা আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। এটাকে বলে, দেখো এটার নামটা মনে রাখবা, ভিন্ন একটা নাম আছে। এটাকে বলে প্রিন্সিপাল অফ লিস্ট টাইম, ন্যূনতম। ন্যূনতম বানাম পারো? কোথায় জফলা কোথায়? এখানে হবে যে না, এটাই কারেক্ট। আজকে যাই দেখে নিবা। ন্যূনতম দূরত্বের নীতি, এমন বানান শিখে ফেললা কিন্তু আজকে মনে হয়, খুব গুরুত্বপূর্ণ একটা বানান। আর আসলে আমরা ভুল পড়ি আর কি, ন্যূনতম পড়ি, আসলে হবে ন্যূনতম। ওকে, তাহলে ফার্মাটের নীতি আমাদের কি বলে? ফার্মাটের নীতি আমাদেরকে কি বলে? আলোকরশ্মি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিফলন বা প্রতিসরণ এর মাধ্যমে কি করে গমন করে, তখন সেই পথে চলে বা সেই পথ অনুসরণ করে যে পথে সবচেয়ে কম সময় লাগে। ওকে, তাহলে আমরা লিখি আলোকরশ্মি প্রতিফলন প্রতিসরণ যে মাধ্যমে এক বিন্দু হতে অন্য বিন্দুতে গমনকালে সেই পথ অনুসরণ করে যে পথে সবচেয়ে কম সময় লাগে। কমন মাঠের এক প্রান্ত থেকে আর প্রান্তে যাওয়ার সময় আমরা ঠিক মাঠ ঘুরে যাই না, আমাদের কমন সেন্স আমরা কি করি, ঠিক মাঝখান দিয়ে চলে যাই। এটা সব প্রাণী করে। যেমন মাঠে খেলা চলতেছে, দেখবা একটা বুড়ি বিরল বুড়া লোক, কম বুঝে আর কি, চলে গেছে মাঠে, মাঝে খেলা বন্ধ রাখো, এটা ঘটে না? আবার আমরা যারা একটু বুঝি ভালো, আমরা কি করি না, ঘুরে যাই। আবার গরু ছাগল তো এত কিছু বুঝে না, সে তার তো যাওয়ার দরকার খালি। মানুষ যা বুঝে গরু ছাগলের সেটা বোঝার ক্ষমতা নাই। ঠিক আছে, তাহলে দেখো সবচেয়ে কম সময় লাগে, তো প্রিন্সিপাল অফ লিস্ট টাইম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফিক্সড। কেমন, তুমি যাই বলো এখান থেকে এই জায়গায় যাওয়ার জন্য আলোকরশ্মি কখনো কি করবে না, এই পথ অনুসরণ করবে না। আসলে আলোকরশ্মি হচ্ছে কি গরু ছাগলের মতো, মানে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে একটা নির্দিষ্ট সফটওয়্যার দিয়ে দিছে, অত চিন্তা করার ক্ষমতা দেয় নাই। আলোকরশ্মিকে অত চিন্তা করার ক্ষমতা যদি আমাদের মতো দিত, তাহলে চিন্তা করে সে ভালো কাজটা করতো, খারাপ কাজটা করতো, আমরা যেমনটি করি। মানে আমি একটা প্রমিনেন্ট এক্সাম্পল দিই খুবই ক্লাসে, সেটা হলো কি, যেমন ধরো আলোকরশ্মি যে সূর্য থেকে আসতেছে 15 কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিন্দুর ন্যায় একটা পৃথিবীতে আসতেছে, এবং আমরা হিসাব করে দেখছি এখানে এই যে পৃথিবী বেশকে ধরে যদি আমি এখানে একটা বিন্দু আঁকি, তাহলে এখানে 1 মিনিট কোণ উৎপন্ন করে। 1 মিনিট মানে কি 1 ডিগ্রি 60 ভাগ। কত ছোট কোণ, 1 ডিগ্রি আঁকতে পারবা? পারবা না। 1 ডিগ্রি কোণকে মনে হবে একটা সরলরেখার মতো মনে হবে, মানে এরকম গেল, এর মানে মনে হবে সরলরেখা, এখানে একটার উপর একটা ছেদ করছে মনে হবে। সেটাকে আবার 60 ভাগ করে কি 1 ভাগ কোণ উৎপন্ন হবে। সেই কোণে যে পরিমাণ আলোকরশ্মি আসে তা দিয়ে আমাদের পৃথিবী বেঁচে আছে। সাপোজ চিন্তা করো, তাহলে এই যে আলোর কণাগুলো, যে আলোকে আমরা কণা বলতেছি, এরা যে রওনা দিছে পৃথিবীতে প্রতিদিন আসতেছে, প্রতিনিয়ত আসতেছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড লাগে। কিন্তু ওদেরকে যদি চিন্তা করার ক্ষমতা দিত মানুষের মতো, কি করতো? এখানে আসার বলা যে প্রতিদিন পৃথিবীতে ভালো লাগে না, আমাদের আজ কোনো কোথায় যাবো। যদি 5 দিন যদি আলোকরশ্মি এর কোনো সিদ্ধান্ত নেয় যে আমরা আসবো না পৃথিবীতে, পৃথিবীর কি অবস্থা হবে বলো তো? পুরো পৃথিবী নাই হয়ে যাবে।
কারণ আমরা জানি আলোর উপর ডিপেন্ড করে কি সালোক সংশ্লেষণ প্রসেস। সালোক সংশ্লেষণের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন বের হয়, সেটা দিয়ে আমরা 5 দিনের মধ্যে পুরো পৃথিবী একদম সাফ হয়ে যাবে, পরিষ্কার, কিছু থাকবে না। গাছপালাও মারা যাবে, কারণ আমরাও তো কার্বন ডাইঅক্সাইড ছাড়বো না, কারণ পারস্পরিক নির্ভরশীলতা। তাহলে আমরা আসলে এই কাজগুলোই করতেছি, আমরা আমাদেরকে উইল দেওয়ার কারণে, আমরা ইচ্ছা দেওয়ার কারণে আমরা তাই করতেছি। সাপোজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কি চিন্তা করার ক্ষমতা না দিয়ে এই পশু, গরু, ছাগল এবং আলোর মতো তৈরি করছে, তাহলে আমাদের জীবনও এক রাখার নামাজ মিশিত না, আমরা খালি যন্ত্রের মতো প্রত্যেকেই থাকতাম। হ্যাঁ, আমার তো ইচ্ছা নাই, আমি উঠেই করতাম খালি, কিন্তু আমাদের ইচ্ছা দেওয়া থেকে আমরা কি করি? থিঙ্ক ইট, আল্লাহ জানে। তাহলে ফার্মার্টের নীতি পড়ার পর এই ফার্মার্টের প্রিন্সিপালের সাহায্যে আমরা আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ করবো। এখন এই জিনিসটা বুঝাই দিবা সায়েন্স দিয়ে, কেমন? যারা সুদূর বুদুর কথা বলে বুঝাই দিবা। তোমরা তো দেখো না, আরো বড় হলে দেখবা কত রকম চিন্তার মানুষ, আস্তিক পাবা, নাস্তিকও পাওয়া যাবে। তোমার পাশে বসে একটা লোক বলতেছে যে সবটা আছে, জাহান্নাম পুষিব, পরকাল না, পরকাল নাই। আমার সামনে বলে এরকম পরকাল নাই, চিন্তা করা কি রকম অবস্থা। যাক, ফার্মার্টের নীতির সাহায্যে আমরা কি করব? লিখো আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ। আলোর প্রতিফলন সূত্র মানে আই সমান আর প্রমাণ করা আর কি, এটাই তো, এটা প্রমাণ করতে পারলেই হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা একটা চিত্র আঁকবো, এমন অবিলম্ব আঁকলাম, আপতিত হইল আর রিফ্লেক্টেড হইল। আমরা জানি এই কোণটাকে আমরা বলি আই, এটাকে বলি আর। এটা একটা প্রতিফলক। তাহলে আমি কি করলাম, এখান থেকে একটা লম্ব আঁকি, এখান থেকে একটা লম্ব আঁকি, চিন্তা করার দরকার নাই। এই পুরোটাকে আমি বলতেছি ডি, আর এটাকে বললাম এক্স। তাহলে এটা কি হবে? ডি মাইনাস এক্স। এই দূরত্বকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম L1, এটাকে বললাম L2। ওকে, ক্লিয়ার? এখানে তাহলে বলো তো আমাকে আলোকীয় পথ কোনটা হবে এখানে ফার্মার্টের নীতির সাহায্যে? মানে আলোক রশ্মির অতিক্রান্ত দূরত্ব হবে L1 প্লাস L2 রিফ্লেকশনের মাধ্যমে, না? এমনি থেকে বলতে আসে। তাহলে আমরা দেখি এখানে ধরা যাক L সমান L1 প্লাস L2। তাহলে আমি কিভাবে লিখতে পারি দেখো তো, এটা যদি আয় হয় বলো তো, এটাও আয় না? এটা আর হলে এটাও কি আর? তা আমি L1 সমান কি লিখবো বলো তো দেখি? L1 সমান আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট, লেখা যায়, প্লাস ডি মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লেখা যায়। তাহলে এটা আমরা পারি লিখতে, এখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করেছি। তা আমি যদি বলি ডিএল বাই ডি, আমি কি করব? দূরত্বের সাপেক্ষে ব্যবকলন করব। কার সাপেক্ষে? এখানে চলককে বলতো ডিডিএক্স এর চলককে, নিচে যে ডিটা আছে তার পাশে যে থাকে সে হলো চলক, মনে রাখবা, এর সাপেক্ষে। তাহলে এ যদি চলক হয়, এছাড়া অন্য কিছু যা থাকবে, দূরত্ব ছাড়া অন্য যা কিছু থাকবে তা কি ধ্রুবক। ওকে, তাহলে আমি ডিফারেন্সিয়েট করব, করলে আমাকে ডিফারেন্সিয়েট দুই জায়গায় করতে হবে। ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট প্লাস ডিডিএক্স অফ, মানে একবারে করলে দুইবার করতে হয়, যোগ থাকলে আমরা জানি। রুট ওভার ডি মাইনাস এক্স হোল স্কোয়ার
প্লাস বি স্কোয়ার, এই তো। এবং এখন তো ডিফারেন্সিয়েট, বলো তো এটা ডিফারেন্সিয়েট করে কত আসবে? 1/2 root x এটা ডিফারেন্সিয়েট করে কত আসবে প্রথমটা? আলোকীয় পথ কিন্তু, ঠিক না? এটাই তো, এই পথেই তো অনুসরণ করবে সে, এটা তো আর বেরি করবে না। থেকে যাবে এটা ফিক্স না? ফিক্সড ভ্যালুকে ডিফারেন্সিয়েট করে কি আসবে? 0 কথাটা কিন্তু এর জন্য বলছি ওই সময়। তাহলে এখন যদি আমরা এখানে ডিফারেন্সিয়েট করি, দেখেন তো, এটা আমি পুরোটাকে যদি ভিতরের প্যাটের ভিতরে যা আছে তাকে এক্স ধরি, এক্স টু দ্য পাওয়ার হাফ, হাফের সূত্র কি? এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান, এন মানে তো হাফ। কিন্তু প্যাটের ভিতরে কি আসলে এক্স আছে? আসলে তো এক্স স্কোয়ার প্লাস, আমার এটা ডিফারেন্সিয়েট করতে হবে, তো এটাকে করলে 2x, এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, যেহেতু এই হচ্ছে কি ধ্রুবক, এ হচ্ছে ধ্রুবক, এ তো চেঞ্জ হচ্ছে না এখানে, ঠিক আছে? এক্স চেঞ্জ হতে পারে, মানে এক্স এ পাশে যাচ্ছে, এই পাশে যেতে পারে, গেলে কিন্তু এটা কী হবে? চেঞ্জ হবে। তাহলে এইভাবে অনুরূপভাবে যদি আমি এখানেও করি, দেখো, তাহলে আমি লিখব হাফ ইন্টু এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হাফ, একবার লিখে দিলাম, ইন্টু এটাকে ডিফারেন্সিয়েট করব। আবার কী হবে? আবার লিখবো কি 2 ইন্টু ডি মাইনাস এক্স ওয়ান, 2 মাইনাস ওয়ান, ডি মাইনাস এক্সের উপর কী আছে? আবার এটা করতে হবে, এটা করলে তো 0 আসবে, এটা করলে 0 আসবে, কিন্তু এটাকে আমি এক্স ধরছি, আবার এটা করলে কী হবে? ডি কাটা যায়, মাইনাস মাইনাস কী হবে? তাহলে এখন দেখো, এভাবে আমি যদি এখন লিখি, এই টুটু কাটা যায়, এখানে মাইনাস হাফ থাকবে, এক্স বাই এটা লেখা যায়, কারণ মাইনাস হচ্ছে, মাইনাস মানে 1/, তাহলে এটা কি হবে? ডি মাইনাস এক্স নিচে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই তো। এটা তো 0, আমি জানি না এটা 0, তাহলে এটার পাশে নিয়ে আসি, মাইনাস সমান হয়ে যাবে। তাহলে এখন কি লিখতে পারি দেখেন, এখন কি লেখা বা এখন লিখতে পারি এক্স বাই এল ওয়ান সমান ডি মাইনাস এক্স বাই এল টু। তাহলে এখন বলেন আমাকে, এটা কি সমান কি দাঁড়ায়? এক্স বাই এল ওয়ান মানে কি? এখানে এক্স হচ্ছে এটা হচ্ছে এল ওয়ান, এটাকে আমি এখন কোন ধরবো? এটাকে না, এই ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে এখানে আমরা দেখতে পাচ্ছি লম্ব বাই অতিভুজ সাইন আই, সাইন, তাহলে কি? সুতরাং আই সমান প্রতিফলন সূত্র প্রমাণ নিতে গেছে, বুঝা গেছে এভাবে? তাহলে আমি এখানে উত্তল যদি বসাই, প্রতিসারক তল লিখলাম, দেখা যাক জিনিসটা আমরা পারি কিনা, কেমন? তাহলে উত্তল প্রতিসারক তল মানে কি, কিভাবে আঁকবো? এ ধরো না, এ পাশে পানি থাকবে, ঠিক না? এর উপরে একটা কি, এর উপরে হচ্ছে একটা কি লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু গিয়ে এখানে আপতিত হবে, আপতনের পর আমরা এই উত্তল প্রতিসারক তলে কি আঁকবো? সিটা দেখে নিব। তারা আপতিত হওয়ার পর আমরা প্রতিসরিত রশ্মি না এঁকে আমরা কি করব? আগে এটা যোগ করব, দেখা যায়? যোগ করলাম, যোগ করে বর্ধিত করলে কি পাবো? এটার নাম কি? ব্যাসার্ধকে যদি আমি যোগ করে বর্ধিত করি, এটার নাম কি হবে? এটা ঠিক এর উপরে কি হবে? অবিলম্ব হবে না? এটা তো অবিলম্ব। তাহলে অবিলম্বের সাথে আপতন কোণ, যে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন হবে তার নাম কি? আই। এখন আমি আর কোন দিকে রাখবো?
তাহলে আর আঁকতে হবে, ঠিক না? তাহলে দেখো তো ধরলাম এটা যদি এভাবে চলে যায় তাহলে ডেভিয়েট হলো না, বিচ্যুত হয় নাই প্রতিসরণের সময়, একই পথে চলে গেল। কিন্তু এটা তো হালকা মাধ্যম, এটা কি মাধ্যম? ঘনমাধ্যম আমরা জানি প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে সরে যাবে, তাহলে এটা এমনভাবে বাঁকবে যাতে এটা কি হয়, এই যে প্রতিসরিত রশ্মিটা ছোট হয়। বুঝা গেছে? তাহলে যদি ছোট হয়, এটা যদি হয় পি লক্ষ্যবস্তুর বিম্ব, এটা হবে কি সি, আর এটা হবে কি কিউ প্রতিবিম্বের বিম্ব। বুঝো ভালো করে এই জিনিসটা কেমন আসছি। এই জিনিসটা নর্মাল যে ট্রেন্ডটা মাথায় না থাকলে, যে আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যায় তখন কি হয়, অবিলম্বের দিকে সরে যায়। কতটা মনে না থাকলে এটা আঁকা যাবে না। তাহলে এটা হচ্ছে কি আমার প্রতিসরিত রশ্মি। তাহলে আমি কোনগুলোকে বলবো? এটাকে আলফা বলি, একটা তো অবিলম্ব বরাবর চলে যায়, এটাকে বিটা বলবো, এটাকে কি বলবো? গামা বলবো। স্নেইলের সূত্রের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? μ1 sin i সমান μ2 sin r। ধরলাম এটা হচ্ছে μ1 আর এটার প্রতিসরাঙ্ক কি μ2। ওকে, অ্যাঙ্গেল খুব ছোট হলে আমরা কি লিখতে পারি? μ1 i লিখতে পারি, μ2 r লিখতে পারি। আমরা বলেছিলাম গতদিন যদি কোণ খুবই কি হয়, ছোট হয়, তাহলে কি হয়, সাইন থিটাকে থিটা লেখা যায় 4 ডিগ্রির চেয়ে ছোট হলে। এটা জানো তো? প্রমাণ করতে বললে পারবা? পারবে না, তোমরা তো এগুলো পারো না। প্রমাণের যুগ চলে গেছে এখন নাকি? হ্যাঁ, কি যুগ আইলো রে। তাহলে দেখো দেখি এখানে আমরা কি লিখতে পারি? এখানে এখন আইকে আমরা ডিফাইন করব। আচ্ছা, এটা যদি আই হয়, এটাও কি আই নয়? আমি এটাকে আই দিছি কেন? এটা তো আর হবে না, আর ঠিক আছে। তাহলে আর এখন আমরা কি লিখতে পারি? আলফা বিটা গামা তো পাইছি। আমি যদি এই কোণগুলোকে যদি কি করতে চাই, আই সমান বের করতে হবে আমাকে, কত হচ্ছে যে। তাহলে এটা যদি একটা মানে ভূমি হয়, তার উপর যদি এটা ত্রিভুজ হয়, এই কোণটা সমান আমি লিখতে পারি না গামা প্লাস বিটা? আই সমান গামা প্লাস বিটা লেখা যায় না? পারা যায়? এ ধরনের ত্রিভুজের ক্ষেত্রে পড়ো নাই? এই কোণটা সমান এই কোণ যোগ এই কোণ, সেই সূত্রটা প্রয়োগ করছি এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই সমান পেয়েছি গামা প্লাস বিটা সরাসরি। আচ্ছা, পাইছি, ভালো কথা। এরপরে আর কে কিভাবে লেখা যায়? আমাকে আর এর মান বসাইতে হবে এখানে। আর সমান কি লিখতে পারি? বিটা সমান আর প্লাস আলফা লেখা যায়? হ্যাঁ, বিটা সমান আর প্লাস আলফা। তাহলে আর সমান কি হবে? বিটা মাইনাস আলফা। তাহলে এগুলো বসাইতে দেখি এখানে। μ1 ইন্টু গামা প্লাস বিটা সমান μ2 ইন্টু বিটা মাইনাস আলফা। ওকে, এখন আমি মুছে ফেললাম। আমরা কি করব? হ্যাঁ, এটা মুছে ফেলে দেখো এই লাইনটাকে আমরা আবার মডিফাই করবো এখন একটু। জাস্ট নিচে লিখতেছি। তাহলে μ1 ইন্টু আলফা প্লাস μ2 ইন্টু বিটা সমান μ2 ইন্টু বিটা মাইনাস μ2 ইন্টু আলফা। এই তো কথা। এখন এই যদি হয় কথা, কিরে কোথাও জামাল আছে কিন্তু দুইটা μ2 বিটা আসছে। ও μ1 বিটা। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি? দেখো লিখলাম μ1 আলফা গামা μ2 আলফা, এটার পাশে নিয়ে যাই, বিটা কমন নিই, μ2 মাইনাস μ1 যাই। এখন তো সোজা কাজ। আমরা জানি এগুলো সব কোণ না? আলফা
বিটা গামা। তাহলে দেখো দেখি কোণ সমান আমরা কি লিখতে পারি, চাপ বাই ব্যাসার্ধ। যদি আমি আলফার ক্ষেত্রে লিখি, এটা হলো চাপ, এটা হলো কি ব্যাসার্ধ, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। এইভাবে সব জায়গায় লিখবো আমরা। μ1 ইন্টু গামা সমান লিখবো, গামা সমান লিখবো, চাপ হচ্ছে কি, চাপের একটা নাম দিই, এটা ও, এটা এল, তাহলে চাপ এল ডিভাইডেড বাই ওপি, গুড। সমান প্লাস μ2 ইন্টু আলফা সমান কি লিখবো, আলফা সমান লিখবো ও কিউ, এল ও ডিভাইডেড বাই ও কিউ, বুঝা যায় কিমলা? এরপরে বিটা সমান কি লিখবো, এল ও ডিভাইডেড বাই সিও ইন্টু μ2 মাইনাস μ1। তাহলে আমরা যদি আরেকটু আগাই, এল ও সব জায়গায় কাটা যাই, লিখতে পারি μ1 বাই ওপি প্লাস μ2 বাই ও কিউ সমান μ2 মাইনাস μ1 বাই সিও। নিচে লেখা যাবে, জায়গা আছে? তাহলে দেখো তো কি, μ1 ডিভাইডেড বাই ওপি সমান কি লিখবো, ইউ না ভি, ওপি ইউ না, লক্ষ্য বস্তু দূরত্ব, প্লাস μ2 ডিভাইডেড বাই ও কিউ সমান কি, ভি, ভি তো বাস্তব না, বাস্তব। তাহলে মানে যাওয়া দেখা যাচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে যে পাশে প্রতিসরিত হয়েছে ওই পাশেই বিম্ব পজিটিভ। আর μ2 ডিভাইডেড বাই আর, আর কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। আলোক রশ্মি যে পাশে গমন করে সেই পাশে পক্ষতে ব্যাসার্ধ ধনাত্মক, অন্যটা কি ঋণাত্মক। মানে উল্টাইয়া দিচ্ছে না, একদম শেষ না, আনসার উল্টা আসবে, মার্কস উল্টা পাবেন। যদি 3-4 পাওয়ার কথা, এখানে 4 উল্টা আনতে কত পাবেন? আপনারা বুঝছেন? এই জিনিসটা বইয়ে নাই।